Hello and welcome back to your most favorite channel, WBCS Friends. This is Roy, your friend, philosopher and guide. আজকে 3রা জুন 2024 আমরা তোমাদের জন্য একটা সহজ বাংলায় ন্যাশনাল ডেইলি থেকে একটা এডিটোরিয়াল নিয়ে চলে এসেছি। এডিটোরিয়ালের হেডিংটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্য হিন্দুর একটা আর্টিকেল 3রা জুন 2024-এ। শুরুর আগে একটু বলে রাখি, আমাদের এই যে চ্যানেলটা আমরা তোমাদের জন্য চালু করেছি, এই চ্যানেলে কিন্তু আমরা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ফোকাস করব না, আমরা এই চ্যানেলে ফোকাস করব তোমাদের ভবিষ্যতের উপর, অর্থাৎ মেন্স ইন্টারভিউ পর্যন্ত, এবং তারও পরবর্তীতে ওয়েন ইউ বিকাম অ্যান অফিসার, হাউ ইউ ডিল উইথ থিংস, হাউ এফিশিয়েন্ট ইউ বিকাম, আমরা সমস্তটার উপর মাথায় রেখে এই চ্যানেল শুরু করেছি। এখানে আমাদের ফোকাস থাকে তোমাদের একটা ওপিনিয়ন বিল্ডিং, একটা নিউট্রাল ওপিনিয়ন বিল্ডিংয়ের উপরে, এবং যেটা ওভারনাইট সম্ভব হবে না। ঠিক আছে, এইটা বলে আমরা আজকের এই আর্টিকেলটাতে মুভ করি। আর এই আমরা যে আলোচনাগুলো করব এটা হবে সম্পূর্ণত গল্পের ছলে, কিন্তু গল্পের মধ্যেও আমরা কিন্তু ইনডেপথ জিনিসপত্র তুলে আনবো, সেটা আলোচনা এগুলোই তোমরা বুঝতে পারবে। যেমন আজকের এই আর্টিকেলটা একটা পলিটি বেসড আর্টিকেল। এখানে তোমাদের আমরা গল্পটা বলবো, শুনতে তোমাদের ভালো লাগবে রিল্যাক্স করে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা অনেক আর্টিকেল, অনেক জুডিশিয়ারির কেসেস এবং তার ইন্টারপ্রিটেশন সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লেটস মুভ টু দি আর্টিকেল। হেডিংটাতে বলা হচ্ছে প্রপার্টি ইজ রিয়েল, সো শুড দ্য কম্পেনসেশন। এখানে এই যে প্রপার্টির কথা বলা হচ্ছে, এটা কিন্তু রাইট টু প্রপার্টি, অর্থাৎ জমির অধিকার, সেই আইনের কথা বলা হচ্ছে। বলছে প্রপার্টি ইজ রিয়েল, কারোর যদি কোনো জমি থাকে, যে জমি জায়গা যেখানে হয়তো একজন ফার্মার তিনি চাষাবাদ করছেন, বা কোনো ব্যবসায়ী তার ফ্যাক্টরি বানিয়েছেন তার জমির উপরে, সেই ম্যাটারটা তো রিয়েল, অর্থাৎ বাস্তব। এটা তো কোনো ভার্চুয়াল জিনিস নয়। সেখান থেকে তার রেন্ট আসছে, তিনি সেখানে বসবাস করছেন, ইটস আ রিয়েলিস্টিক ম্যাটার, রাইট? তাহলে সরকার যদি সেই জমি তার থেকে অধিগ্রহণ করেন, এবং সেক্ষেত্রে সরকারকে যে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দিতে হবে, সেই ক্ষতিপূরণের অ্যামাউন্টটাও কিন্তু সমানুপাতিক হওয়া উচিত। এই হচ্ছে হেডিং। দ্য প্রপার্টি ইজ রিয়েল, সো শুড বি দি কম্পেনসেশন। অর্থাৎ জমি অধিগ্রহণ করলে তাতে যে কম্পেনসেশন দিতে হবে সেটাও কিন্তু রিয়েলি হওয়া উচিত। এমন নয় যে যেমন তেমন করে সামান্য কিছু টাকা হাতে ছুঁয়ে মানুষের জমি অধিগ্রহণ করা যায়। আশা করি ফিলটা বোঝাতে পারলাম। নাও লেটস মুভ টু দি আর্টিকেল। এটা হচ্ছে সেই আর্টিকেল, তার একটা ছোট স্ক্রিনশট আমরা দিয়েছি। পুরো আর্টিকেলটা এখানে নেই, তোমরা পারলে একটু পড়ে নিও 3রা জুনে দ্য হিন্দুর। নাও লেট মি টেল ইউ ওয়ান মোর ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা যখনই কোনো বড় আর্টিকেল আলোচনা করব, সেটা আমরা কিছুটা সিনপসিসে তোমাদের জন্য ভেঙে দেবো। সিনপসিস মানে কি? সারসংক্ষেপ। এটা কিন্তু একটা খুব বড় একটা অফিসিয়াল স্কিল। তোমরা যারা হায়ার সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যখন সিভিল সার্ভেন্ট হবে, তখন তোমাদেরকে অনেক বড় বড় ফাইল পড়তে হবে, ফাইল নোটিং দিতে হবে, বা গভর্নমেন্ট লেটার্স আসবে তোমাদের কাছে। হ্যাঁ, সেগুলোর ভিত্তিতে তোমাদের সেটা পড়ে কুইকলি সেটার গ্রাস্প করে নিয়ে, বুঝে নিয়ে, তার সার সংক্ষেপটা নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে বা মানুষের সাথে কথা বলতে হবে। তো এই যে আর্ট, একটা 5, 7, 8 বা 10 পাতার একটা অর্ডার পড়ে তার সার সংক্ষেপ বুঝে নেওয়া, সেটা কিন্তু আজকে থেকেই শুরু হবে। আমরা যে সিনপসিসটা তোমাদের জন্য এনেছি সেটা হচ্ছে নাম্বার 1, আমরা আলোচনা করব হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দেব, যে রাইট টু প্রপার্টি, কম্পেনসেশন, এসব কি, ব্যাপারটা কি। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাংবিধানিক বেসিস কি আছে রাইট টু প্রপার্টির। সংবিধান যখন প্রথম আমরা আমাদের বলবৎ হয়েছিল আর কি ভারতবর্ষে, তখন রাইট টু প্রপার্টিকে সংবিধানে কিভাবে দেখা হতো, বর্তমানে তার কি অবস্থা। তারপরে ইটস ভেরি ইম্পর্টেন্ট, পয়েন্ট নাম্বার 3-তে আমরা কিছু প্রাসঙ্গিক সিএ অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনা করব। এটা কিন্তু তোমাদের একদম মনে করে মুখস্থ করে রাখতে হবে, ইম্পর্টেন্ট জিনিস। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। চতুর্থত আমরা দেখব কিছু এক্সপার্ট ওপিনিয়ন, এই জমির অধিকারের সত্ত্ব এই নিয়ে যে বিভিন্ন রায় দান হয়েছে বিভিন্ন সময়, বা সরকারি যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেগুলো নিয়ে এক্সপার্টের ওপিনিয়ন কি আছে। এবং সবশেষে দেখব যে কারণে আজকে এই খবরটা দ্য হিন্দুতে উঠে এসেছে, সেটা হচ্ছে কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এর একটা কেস হয়েছিল, সেটাকে বলে কেএমসি কেস 2024। এই মে মাসের এই কেসটার রায়দান হয়েছে, ভার্ডিক্ট এসেছে, তার উপরে ভিত্তি করে এই আর্টিকেল। তাহলে এই 5টা পয়েন্ট তোমরা একটু কাগজে লিখে নাও, তবে যখন আলোচনা হচ্ছে এটা হাতে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটা একটা পলিটি রিলেটেড আর্টিকেল, তাহলে পলিটির বইটাও হাতের কাছে রাখবে, এটা আশা করব। নাও লেটস মুভ। প্রথমে আমরা দেখছি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন এখানে আমরা বলবো আমাদের কনস্টিটিউশন কিন্তু বলবৎ হয়েছিল 26শে নভেম্বর 1950। তোমরা একটু প্রিয়াম্বেলটা খুলবে, তোমাদের কাছে যদি প্রিয়াম্বেলটা থাকে, দেখবে যে প্রিয়াম্বেলের শেষ লাইনে
লেখা রয়েছে, ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26th ডে of November 1949 do hereby adopt, enact and give to ourselves this constitution. এটা প্রিয়াম্বেলে লেখা আছে, তোমরা পড়ে নেবে, প্রিয়াম্বেলের শেষ লাইন। তাহলে প্রিয়াম্বেলের শেষ লাইনে বলা রয়েছে 26শে নভেম্বর 1949 সালে আমাদের কনস্টিটিউশন কি হয়েছিল? অ্যাডপ্ট এবং এনঅ্যাক্ট। অর্থাৎ অ্যাডপ্ট করা মানে তোমরা সবাই জানো, অ্যাডপ্ট হচ্ছে মানে কি, গ্রহণ করা, অধিগ্রহণ করা, আর এনঅ্যাক্টমেন্ট হয়েছিল ওই কনস্টিটিউশনের। এই দুটো কাজ হয়েছিল হচ্ছে 26শে নভেম্বর 1949। ঠিক তার এক বছর পর 26শে নভেম্বর 1950 সালে কি হয়েছিল? বলবৎ হয়েছিল, এনফোর্সড হয়েছিল। এটা মানুষের অনেক সময় কনফিউশন থাকে, আমি সেই জন্য বলে দিলাম। প্রিয়াম্বেলে এই ডেটটা লেখা রয়েছে, এবং এই যে দিনটা 26শে নভেম্বর, এটাকে আমরা সেই জন্যই সংবিধান দিবস হিসাবে পালন করা হয় প্রতি বছর। দেখবে প্রাইম মিনিস্টার ভাষণ দেন কনস্টিটিউশনাল ক্লাবে দিল্লিতে, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন ডে 26শে নভেম্বর। যখন আমাদের এই প্রথম আমাদের সংবিধান এনফোর্স হয় বা বলবৎ হয় 1950 সালে, তখন কিন্তু রাইট টু প্রপার্টি আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল। তোমরা নিশ্চয়ই এটা জানো, বা না জানলে জেনে নাও, যে আমাদের আর্টিকেলের পার্ট 3-তে 12 নম্বর আর্টিকেল থেকে 35 নম্বর আর্টিকেল পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটের কথা বলা রয়েছে। এর মধ্যে আর্টিকেল 19 সাবক্লজ 1 সাবক্লজ এফ এবং আর্টিকেল 31, এই দুটো জায়গাতে রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইট বলে ঘোষণা করা হয়েছিল ওই পুরনো কনস্টিটিউশনে প্রথমবার 1950 সালে। বোঝা গেল? তাহলে এই দুটো আর্টিকেলের মাধ্যমে রাইট টু প্রপার্টি আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল তদানীন্তন। বর্তমানে কি অবস্থা সেটা আমরা বলবো একটু পরে। এইবার এই খবরের কাগজে এই আর্টিকেলে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট জন অ্যাডামস ছিল আমাদের আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট। মানে আমেরিকা যখন সৃষ্টি হয় প্রথম, ইউরোপীয়দের হাত থেকে আমেরিকাকে ছিনিয়ে নিয়ে যখন আমেরিকানরা নিজেদের একটা দেশ স্বাধীনতা ঘোষণা করে, আমরা তো জানি জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে, সেই গল্প আরেকদিন শোনাবো। সেই সময় দ্বিতীয় প্রেসিডেন্ট হয়েছিলেন জন অ্যাডামস। এটা বোধহয় সম্ভবত 1797 সালের কথা, বুঝতেই পারছো, বহু বছর আগে। সেই সময় জন অ্যাডামস ঘোষণা করেছিলেন, প্রপার্টি ইজ শিওরলি আ রাইট অফ ম্যানকাইন্ড অ্যাজ রিয়েল অ্যাজ লিবার্টি। আমেরিকার প্রেসিডেন্ট তদানীন্তন তিনি ঘোষণা করেছিলেন যে এই যে রাইট টু প্রপার্টি, জমির অধিকার, সত্ত্বের আইন, সেটা কিন্তু অ্যাজ গুড অ্যাজ লিবার্টি, আমাদের স্বাধীনতা আমাদের যতটা জরুরি, আমাদের একটা জমি থাকা এবং তার উপরে আমাদের অধিকার থাকা ঠিক ততটাই জরুরি। বোঝা গেল? এরপরে এই আর্টিকেল বলছে, দিস রাইট, যদিও আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন ওটা আমাদের লিবার্টির মতন জরুরি, কিন্তু তবু এই রাইট পেতে মানুষকে বহু লড়াই করতে হয়েছে ভারতবর্ষে, এবং এখনও চলছে। তার কারণ কি? এই রাইট টু প্রপার্টি হ্যাজ উইটনেসড আ ফিয়ার্স ব্যাটল বিটুইন দ্য কোর্টস অ্যান্ড দ্য লেজিসলেটর। তাহলে জুডিশিয়ারি এবং লেজিসলেচার, এই দুজনের মধ্যে রাইট টু প্রপার্টিকে নিয়ে প্রচুর যুদ্ধ চলেছে সেই 1950 সাল থেকে। আচ্ছা, এখানে তোমাদের নিশ্চয়ই আমি আগে মানে ভবিষ্যতে বলবো যে আমাদের যে ডেমোক্রেটিক সিস্টেম, তার 3টে উইং আছে। একটা হচ্ছে লেজিসলেচার, একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর একটা উইং হচ্ছে জুডিশিয়ারি। লেজিসলেচার এরা কারা? তুমি জাস্ট তোমার ইউটিউবে সার্চ করে দেখবে রাজ্যসভা টিভি বা লোকসভা টিভি, খুললেই তুমি যেটা দেখতে পাবে, পার্লামেন্টে আমাদের এমপিরা বসে রয়েছেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। ওরা হচ্ছেন লেজিসলেচার, কারণ আইন প্রণেতা, ওরাই আইন বানান এবং ভোটাভুটি হয়, এবং তারপর সেই আইনটা প্রেসিডেন্টের অ্যাসেন্ট পেলে সমাজে লাগু হয়। এক্সিকিউটিভ কারা? কোনো একটা আইন সমাজে লাগু হওয়ার পর তার সঠিক ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব হচ্ছে এক্সিকিউটিভের। ওকে, যেমন সিভিল সার্ভেন্টরা হচ্ছেন এক্সিকিউটিভ। আচ্ছা, জুডিশিয়ারি কারা? জুডিশিয়ারি হচ্ছে বিভিন্ন ধাপে আমাদের কোর্ট সিস্টেম রয়েছে, অর্গানিক কোর্ট সিস্টেম, যেমন ডিস্ট্রিক্ট কোর্ট আছে, তারপর তোমার হাইকোর্ট আছে রাজ্য স্তরে, তারপর সুপ্রিম কোর্ট আছে ন্যাশনাল লেভেলে। জুডিশিয়ারির কাজ কি?
লেজিসলেচাররা কোনো একটি আইন বানিয়ে দেওয়ার পর যদি সেটা কোনো কারণে কোর্টে চ্যালেঞ্জ হয়, যেমন রাইট টু প্রপার্টি বহুবার হয়েছে, তখন সুপ্রিম কোর্ট তাকে সাংবিধানিক কষ্টিপাথরে যাচাই করে বলেন যে এই আইন সঠিক আছে না কোনো তার মধ্যে ভুল আছে। যদি সেই আইন সঠিক বলে প্রতিপন্ন হয় কোর্টে, তাহলে সেই আইন থাকে, আর যদি সেই আইন নাল অ্যান্ড ভয়েড বলে ডিক্লেয়ার করা হয়, তাহলে সেই আইন নিশ্চিহ্ন হয়ে যায়। এইবার এই শেষ লাইনে যেটা বলা হয়েছে যে রাইট টু প্রপার্টি নিয়ে বহুবার কোর্ট কেস হয়েছে, এবং লেজিসলেচার ভার্সেস জুডিশিয়ারি এই লড়াই সেই 1950 সাল থেকে আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। আশা করি বোঝানো গেল। নেক্সট, এখানে আমরা একটু দেখব কনস্টিটিউশনাল বেসিস কি ছিল রাইট টু প্রপার্টির। আমরা একটু আগেই দেখলাম যে 1950 সালে 26শে নভেম্বর 1950 সেই সময় আমাদের কনস্টিটিউশনটা বলবৎ হয়। সেই সময় কিন্তু আর্টিকেল 19 এবং আর্টিকেল 31, যেটা আমরা আগের পাতাতে বলে এলাম, ফান্ডামেন্টাল রাইট টু প্রপার্টির কথা বলতো। 1978 সালে 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এর মাধ্যমে এই দুটি আইনকে ফান্ডামেন্টাল রাইট থেকে, এই দুটি অনুচ্ছেদকে ফান্ডামেন্টাল রাইট থেকে কিন্তু বার করে নেওয়া হয়। কি হয়, আর্টিকেল 31কে সম্পূর্ণরূপে ডিলিট করে দেওয়া হয়, এবং আর্টিকেল 19-এর এফ যেটা ছিল সেটা পার্ট 12-এর আন্ডারে আর্টিকেল 300A দ্বারা প্রতিস্থাপন করা হয়। বোঝা গেল? এরপর আর্টিকেল 31 যেটা ছিল সেটাকে তো রিপিল করে দেওয়া হয়েছে, তার আজ কোনো অস্তিত্ব নেই। কিন্তু সেই 1950 সাল থেকে শুরু করে আর্টিকেল 31কে কিন্তু বহুবার অ্যামেন্ড করা হয়েছে। এই জায়গাটা তোমরা একটু ভালো করে বুঝে নেবে। আর্টিকেল 31 একটা আলাদা অনুচ্ছেদ ছিল, যেটা কিনা রিপিল হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু মানুষ ভাবে যে আর্টিকেল 31 রিপিল হয়ে গেলে তাকে আবার অ্যামেন্ড করবে কি করে, না তা নয়। আর্টিকেল 31A আনা হয়েছে, পরবর্তীতে 31B আনা হয়েছে, 31C আছে, কিন্তু অরিজিনাল যে আর্টিকেল অনলি 31 নম্বর যেটা ছিল সেইটা রিপিল হয়ে গেছে। ওকে, এই জায়গাটা কোনো কনফিউজ করো না। আচ্ছা, নেক্সট আমরা দেখব কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যান্ড রাইট টু প্রপার্টি, যে বিভিন্ন সময় যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, কীরকম কী কী অ্যামেন্ডমেন্ট হয়েছে সেইটা আমরা একটুখানি এখানে দেখব। দেখো, এই লড়াইটা শুরুটা কেন, কেন রাইট টু প্রপার্টি নিয়ে এই লড়াই, এইটা বুঝতে গেলে তোমাদেরকে বুঝতে হবে যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 1947 সালে, তখন ভারতবর্ষে ছিল জমিদারি, ছিল বড় বড় রাজা মহারাজরা ছিলেন, এবং দেখা গেছিল যে যত ভারতবর্ষের বড় বড় জমি, সেগুলো সব সেই প্রিন্সলি স্টেটের যে জমিদার বা রাজা মহারাজা তাদের কুক্ষিগত করা রয়েছে। এদিকে স্বাধীনতা এসছে, ডেমোক্রেসি এসছে, তাহলে সরকার তো চাইবে যে বিভিন্ন কাজ করার, এবং সরকারি কোনো কাজ করতে গেলে সবার আগে কি দরকার, জমি। যেমন ধরো সরকার, আমরা এইগুলো শুনেছি যে আমাদের সেই সরকার এনেছিল ল্যান্ড রিফর্ম, এটা আমরা সবাই তো জানি। এগুলো জমিদারি অ্যাবলিশন করবার কথা হয়েছিল, জমিদারি উচ্ছেদ, বা ধরো রেল, রোড, ড্যাম, এই যে সমস্ত বড় বড় প্রজেক্ট, এসব কোথায় হবে, বা খনিজ মাইনিং, এগুলো সরকার করতে গেলে সবার আগে কি দরকার, জমি। কিন্তু যেখানেই জমিতে হাত দেওয়া হয়, দেখা যায় সেই জমি যেগুলো, সেগুলো কোনো না কোনো জমিদারের কুক্ষিগত। ফলত সরকারকে জমি অধিগ্রহণের আইন আনতে হচ্ছিল, এবং যখনই কোনো জমিতে সরকার হাত দিচ্ছিল এবং অধিগ্রহণ করছিল, তখন সেই জমিদাররা সেটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করছিলেন। এই হচ্ছে মূল ব্যাপার। তাহলে সরকারের দায়ে ছিল হচ্ছে সামাজিক সংস্কার করা, অর্থনৈতিক সংশোধন নিয়ে আসা, কিন্তু সাধারণ মানুষ নয়, মানে জমিদারদের, যারা সেই সময়ের বড়লোক শ্রেণী ছিলেন, ধনী শ্রেণী, তাদের জমিতে হাত দিলে তারা সোজা গিয়ে কমপ্লেন করছিলেন। এবং তোমরা সবাই জানো যে ফান্ডামেন্টাল রাইটের এমন একটা জিনিস, যে ফান্ডামেন্টাল রাইট যদি ব্যাহত হয়, তাহলে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে কেস করা যায়, এবং সেই কারণেই সেই সময় থেকে সুপ্রিম কোর্টে কেস কাছারি শুরু। ওকে, এইটুকু বলে আমরা দেখব যে কী কী ধরনের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং কিভাবে ফাইটটা চলেছে। সবার আগে এই খবরটিতে একটা কেসের নাম বলা হয়েছে, সেটা হচ্ছে বেলা ব্যানার্জি কেস 1953। ওকে, তাহলে 1950 সালে সংবিধান লাগু হয়, তারপরেই এই কেস হয়। এটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বেলা ব্যানার্জি কেস 1953, যেখানে এই কোনো একটা জমি অধিগ্রহণের মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের রায়েতে সুপ্রিম কোর্ট কিন্তু জনগণের অধিকারকেই পূর্ণ মর্যাদা দেয়। সুপ্রিম কোর্ট সেখানে কি বলে, সুপ্রিম কোর্ট বলে
that the word compensation in Article 31(2) is a just equivalent of what the owner is deprived of. অর্থাৎ একটু আগে আমি বললাম যে দুটো আর্টিকেলের রাইট টু প্রপার্টি সেই সময় বলা ছিল, একটা হচ্ছে 19(1)(f) আর একটা হচ্ছে আর্টিকেল 31। ওই আর্টিকেল 31-এর আন্ডারে 31 সাবক্লজ 2-তে সঠিক কম্পেনসেশন দেওয়ার কথা উল্লেখ ছিল, অর্থাৎ সরকার জমি অধিগ্রহণ করতেই পারে কিন্তু তাকে সঠিক কম্পেনসেশন দিতে হবে। সুপ্রিম কোর্ট এই ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বেলা ব্যানার্জি কেসে 1953 সালে বলেন যে কম্পেনসেশন মানে কিন্তু নামমাত্র ক্ষতিপূরণ নয়, কম্পেনসেশন মানে হচ্ছে জাস্ট ইকুইভ্যালেন্ট অফ দ্য হোয়াট ওনার ইজ ডিপ্রাইভড অফ। জাস্ট মানে হচ্ছে মানে সঠিক। তাহলে কারোর জমি থেকে যদি তাকে উচ্ছেদ করা হয় তাকে তাহলে সঠিক ক্ষতিপূরণ দিতে হবে, বোঝা যাচ্ছে? অর্থাৎ সরকার করতো কি, একটা নামমাত্র ক্ষতিপূরণ, হয়তো একরের পর একর জমি নিয়ে নেওয়া হলো, তাকে একটা এককালীন গ্রান্ট হিসাবে হয়তো একটা কয়েক হাজার টাকা দিয়ে দিল। সুপ্রিম কোর্ট প্রথম তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং বলে নো, দিস ইজ নট ডান, ইউ হ্যাভ টু গিভ আ জাস্ট ইকুইভ্যালেন্ট। এবং সুপ্রিম কোর্ট সেটাও 31(2) নম্বর আর্টিকেল অনুসারে বলে, কারণ 31(2)তেই কম্পেনসেশন কথাটার উল্লেখ ছিল। সরকার সেটাকে অন্যভাবে মানে বার করছিল, সুপ্রিম কোর্ট বলল না, এই কম্পেনসেশন হচ্ছে জাস্ট ইকুইভ্যালেন্ট, মানে প্রপার ইকুইভ্যালেন্ট দিতে হবে। কারণ জমি থেকে তো সেই ব্যক্তি রেন্ট পেতেন বা চাষাবাদ করতেন, সেগুলো বিক্রি করে তার একটা ইনকাম ছিল, তাহলে সেটা তো পুরোটাই লস হয়ে গেল, তাহলে সঠিক কম্পেনসেশন দিতে হবে। এইটা শোনবার পর there was a প্রবলেম, সরকার কোণঠাসা হয়ে যায়। সরকার তখন কি করে, সোজা দে ব্রিং ফোর্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955। ফোর্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সরকার বলে যে কম্পেনসেশন অ্যামাউন্ট কি হবে, কোর্ট ক্যানট ডেলভ ইনটু দ্যাট। সরকার পরিষ্কার একটা লক্ষণ রেখা ড্র করেন এবং বলে যে কম্পেনসেশন কি দেবো সেটা সম্পূর্ণত সরকারের এখতিয়ার, সেখানে কোর্টের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। কোর্ট তার উত্তরে কি বলে দেখো, দ্য লিগাল ব্যাটেল দ্যাট ইজ গোয়িং অন, সেটা বোঝার চেষ্টা করো। কোর্ট তার উত্তরে বললেন হ্যাঁ ঠিক আছে, কম্পেনসেশন অ্যামাউন্ট সেটা নিয়ে কোনো কমেন্ট করব না, কিন্তু দ্য মেথড টু ডিটারমাইন দ্য কম্পেনসেশন ওয়াজ ওপেন টু স্ক্রুটিনি। অর্থাৎ ফোর্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে সরকার সহজ ভাষায় জুডিশিয়াল রিভিউ সেই ক্ষমতাটাকে নিয়ে নিতে চাইছিল, যে কোর্টের কোনো জুডিশিয়াল রিভিউ নেই, কম্পেনসেশন হচ্ছে টোটালি সরকারের এখতিয়ার। উত্তরে কোর্ট বলল যে হ্যাঁ ঠিক আছে, কম্পেনসেশন অ্যামাউন্ট আপনারা কি দিচ্ছেন সেটা কোর্ট দেখবেও না, বলতেও যাবে না, বাট দ্য প্রিন্সিপাল অর দ্য গাইডলাইন অর দ্য মেথড যেটা ইউজ করে আপনারা সেই কম্পেনসেশনটা ধার্য করলেন সেটা সঠিক কিনা কোর্ট কিন্তু দেখবে। বোঝা গেল? তাহলে এক ধাপ এগিয়ে এসে কোর্ট বলছে আমরা প্রিন্সিপালটার উপর জুডিশিয়াল রিভিউ অ্যাপ্লাই করব। এটা শোনার পর সরকার আবার প্রচণ্ড ক্ষুব্ধ হলো। পরবর্তীতে সরকার নিয়ে আসলো 25th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, এগুলো তোমরা মনে রাখবে। এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সরকার বলল যে ঠিক আছে, আর্টিকেল 31(2) এর আন্ডারের ওই কম্পেনসেশন কথাটা নিয়েই তো যত ঝামেলা, ওইটাকেই পাল্টে দেওয়া হোক। সরকার কম্পেনসেশন শব্দটাকে বদলে তার জায়গায় নিয়ে আসলো অ্যামাউন্ট। এটা তোমরা নিশ্চয়ই জানো, কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ, আর অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট কথাটা হচ্ছে জাস্ট অ্যান অ্যামাউন্ট, এটা কোনো ক্ষতিপূরণ না। তাহলে দেখো যে তোমরা যখন একটা অফিসার হতে যাবে তখন কিন্তু ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ইচ ওয়ার্ড। সুপ্রিম কোর্টে যে বড় বড় ভার্ডিক্টগুলো আমরা পড়বো বিভিন্ন সময়, কত কেস হচ্ছে, সেখানে প্রতিটা লেটার, প্রতিটা শব্দের আলাদা আলাদা মানে। যেমন তার একটা উদাহরণ তোমরা এখানে শিখলে, সরকার কম্পেনসেশন শব্দটাকে পাল্টে অ্যামাউন্ট করে দিল। এটা 1971 সাল। পরবর্তীতে আসলো সেই বিখ্যাত কেস কেশবানন্দ ভারতী কেস 1973, এটা আমরা সকলেই পড়েছি। কেশবানন্দ ভারতী কেসে কিন্তু সুপ্রিম কোর্ট নিজের পূর্বতন যে অবস্থান সেটা বজায় রাখলো, যে হ্যাঁ ঠিক আছে, অ্যামাউন্ট অ্যামাউন্ট, ওই যে অ্যাডিকুয়েসি অফ দি অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আপনারা দেবেন, সরকার দেবে, সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না, দ্যাট ইজ নট জাস্টিসিয়েবল। কিন্তু কোর্ট কুড স্টিল এক্সামাইন দ্য প্রিন্সিপালস ফিক্সড ফর সাচ কম্পেনসেশন, আমরা কিন্তু সেই প্রিন্সিপালটা এখনও দেখব, যে কি নীতির ভিত্তিতে আপনারা ওই অ্যামাউন্টটা ফিক্স করলেন এবং সেটা জনস্বার্থে কিনা। শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে সরকারের, সরকার শেষ পর্যন্ত কি করলো, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 ডিলিটেড বোথ 19(1)(f) and 31। তাহলে 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 সাল, তখন জনতা পার্টির সরকার। 1947 সালে ভারত স্বাধীন হয় এবং তখন থেকে 1977 সাল পর্যন্ত কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল কেন্দ্রে। এই প্রথম
1978 সালে জনতা পার্টি ক্ষমতায় আসে এবং তারাই এসে 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে লাগু করে এবং তার মাধ্যমে 19(1)(f)টাকে তারা নিয়ে চলে যায় আর্টিকেল 300(a)তে আর 31টাকে টোটালি নাকচ করে দেয়। এইখানে একটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে 31কে আমরা বলেছি যে বারবার সংশোধন করা হয়েছিল, তাহলে 31 নম্বর আর্টিকেলকে সংশোধন করে যেমন ধরো 31-এর এ নিয়ে আসা হয়েছিল 1951 সালে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা 31-এর এ অ্যাড হয়েছিল, ঠিক আছে। 31-এর বি তারপরে নিয়ে আসা হয়েছে, 31-এর সি তারপরে নিয়ে আসা হয়েছে বিভিন্ন সময়, আর অনলি যে 31 ছিল শুধুমাত্র 31 সেটাকে কিন্তু 1978 সালে ডিলিট করে দেওয়া হয়। এটা নিচে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 দিয়ে এটাকে সম্পূর্ণরূপে ডিলিট করা হয়। ওকে, তাহলে বর্তমান পজিশনটা তাহলে কি দাঁড়ালো রাইট টু প্রপার্টির? দিস ইজ নাও ইন পার্ট 12 আর্টিকেল 300(a). আগে যেটা ছিল 19-এর 19 সাবক্লজ 1 সাবক্লজ এফ, সেটা এখন একটা শুধুমাত্র লিগাল রাইট। এই জায়গাটাও বুঝতে হবে। আমরা জানি এই ফান্ডামেন্টাল রাইট যেটা সেটা হচ্ছে 12 থেকে 35 নম্বর, আর তার বাইরে অন্য যা কিছু আছে সেগুলো হচ্ছে সিম্পল লিগাল রাইট। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট যদি ব্যাহত হয়, ইউ হ্যাভ দ্য রাইট টু অ্যাপ্রোচ সুপ্রিম কোর্ট ডাইরেক্টলি। জেলার কোনো মানুষ, তার কোনো ফান্ডামেন্টাল রাইট ব্যাহত হয়েছে, তাকে কিন্তু তার জেলার ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হবে না বা তাকে হাইকোর্টেও যেতে হবে না, তিনি সোজা সুপ্রিম কোর্টে চাইলে মামলা করতে পারেন। কিন্তু অন্যান্য লিগাল রাইট যেগুলো আছে সেটাতে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া যায় না, তাকে জেলাতে মামলা করতে হবে, জেলার আদালতের রায় আসবে, সেটা যদি তিনি পছন্দ না হন তখন তিনি হাইকোর্টের অনুমতি নিয়ে হাইকোর্টে যেতে পারেন। হাইকোর্টের রায় দিলে মোটামুটি সেটা শেষই হয়ে যায়, আর কিছু সুপ্রিম কোর্ট যাওয়ার দরকার পড়ে না বা সক্ষম হন না সকলে। তাহলে এই হচ্ছে তফাৎ। এর পরবর্তীতে যেটা আমরা দেখব যে ওই এক্সপার্টের ওপিনিয়ন। তাহলে এই যে বিভিন্ন সময়ে রাইট টু প্রপার্টির উপর যে চেঞ্জেস হয়েছে সেইটা নিয়ে আমাদের এক্সপার্টদের কিছু মতামত এখানে দেওয়া রয়েছে, তারা সেটাকে কিভাবে দেখছেন। প্রথমে যার নাম দেওয়া তিনি হচ্ছেন জাস্টিস কে কে ম্যাথিউ। জাস্টিস কে কে ম্যাথিউ হচ্ছেন একজন কেশবানন্দ ভারতী বলে যে কেসটা হয়েছিল 1973 সালে, সেখানে তো 13 জন জাজ ছিলেন সেই ডিভিশন বেঞ্চে, তার মধ্যে 7 জন পক্ষে রায় দিয়েছিলেন, 6 জন ডিসেন্টিং জাজমেন্ট বা বিপক্ষে রায় দিয়েছিলেন। সবসময় আমরা জানি ডিভিশন বেঞ্চে তাই হয়, কোনো জাজ পক্ষে অন্য বিপক্ষে। ওই 6 জনের মধ্যে একজন ছিলেন কে কে ম্যাথিউ। তাঁর বক্তব্য কি ছিল? তাঁর বক্তব্য ছিল যে রাইট টু প্রপার্টি হ্যাজ আ ডাইরেক্ট কোরিলেশন টু দি কোয়ালিটি অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচার। তাকে এক্সক্লুড করা যথাযথ নয়। বোঝা গেল? তিনি বলেছিলেন যে শুধু রাইট টু প্রপার্টিকে ওইভাবে রাইট টু প্রপার্টি হিসাবে দেখলেই হবে না, তার উপর একটা মানুষের কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি অফ দ্য সিভিলাইজেশন ডিপেন্ড করে। ডেফিনেটলি একটা মানুষের যদি জমি না থাকে তিনি তার জীবন ধারণ করবেন কি করে, কার্যনির্বাহ করবেন কি করে? এবং শুধু তাই নয়, তোমরা যদি ট্রাইবালদের দেখো, ট্রাইবালরা তো আমাদের সমাজের মেন স্ট্রিমের মতন নন। তারা যেখানে থাকেন সেই ফরেস্ট ট্র্যাক্টে তারা সহস্রাধিক বছর ধরে সেখানে তারা বসবাস করছেন। সেই জমি তাদের থেকে উচ্ছেদ করে সেখানে যদি একটা খনিজের মাইনিং চালু করা হয়, খনিজ দ্রব্যের, তাহলে তারা কোথায় যাবেন? তারা তো মেন স্ট্রিমে এসে থাকতে পারবেন না। যে কোনো শহরে এসে তো ট্রাইবালরা তারা তো এক্সপ্লয়েটেড হয়ে যাবেন, তাদের জীবন সংশয় হয়ে যাবে। তাহলে তাদের যে কালচার, যে সিভিলাইজেশন নষ্ট হয়ে যাবে, যেটা আমরা বারবারই দেখেছি। বেদান্ত মাইনিং, ওড়িশাতে যেখানে মাইনিং হচ্ছে, মধ্যপ্রদেশে মাইনিং হচ্ছে, ছত্তিশগড়ে মাইনিং হচ্ছে, সেটা নিয়ে বহুবার কোর্ট কাছারি কেস চলছে যে এই মানুষগুলি কোথায় যাবে। কিংবা নর্মদা বাঁচাও আন্দোলন, যেটা আমাদের গুজরাটের নর্মদা নদীতে হচ্ছে, দেখেছি আমরা বারংবার। কিংবা যখন মেট্রো রেলের সম্প্রসারণ হচ্ছে, আমরা দেখেছি দিল্লিতে কত মানুষের জমি হারিয়েছে, কলকাতাতে জমি হারিয়েছে। কিংবা সিঙ্গুর নন্দীগ্রামে আমরা দেখেছি যে কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণ করতে হবে। তাহলে এটা একটা দোটানা, এটা একটা টাইট রোপ ওয়াক। এটা বলা খুব মুশকিল কার দোষ, কে সঠিক কে ভুল, কিন্তু এটা দিস ইজ এ টাইট রোপ ওয়াক। সরকারের কথা হচ্ছে আমরা জমি অধিগ্রহণ না করলে আমরা জমি সমবন্টন করব কি করে? জমিদারদের যদি আজকেও রাখি তাহলে আমরা জমির বন্টন করব কি করে? গরিব মানুষকে কি করে তার মালিকানা সত্ত্ব দেব? কিংবা আমরা ব্যারেজ কোথায় বানাবো, ড্যাম কোথায় বানাবো, আমাদের নিজস্ব ফ্যাক্টরি কোথায় করব?
রাস্তার প্রসারণ কি করে হবে, সামাজিক সুরক্ষা কি করে দেব, আবার তেমনি তার উল্টো দিকে জনগণের জমি বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। ফলত দায়টা এসে যায় কম্পেনসেশনের উপর, যে হ্যাঁ জমি নেওয়া হোক সেই অধিকার সরকারের আছে, কিন্তু কম্পেনসেশন বা ক্ষতিপূরণটা যেন যথাযথ হয়। এনিওয়েজ, জাস্টিস কে কে ম্যাথুয়ের বক্তব্য ছিল যে জমির অধিকারকে কোয়ালিটি অফ লাইফের সঙ্গেও জুড়ে দেখা উচিত। ওকে, মানে সরকারকে আরও একটুখানি সিম্প্যাথেটিক হওয়া উচিত, সহানুভূতিশীল হওয়া উচিত। নেক্সট একজন প্রফেসরের কথা বলা হচ্ছেন, তিনি হচ্ছেন প্রফেসর পি কে ত্রিপাঠী, বিখ্যাত একজন প্রফেসর। তিনি কি বলেছিলেন আমরা শুনবো। তিনি শিডিউল 7-এর মাধ্যমে তার যুক্তি দিয়েছিলেন। শিডিউল 7, এখানে একটু বলে রাখি, আমাদের যে কনস্টিটিউশন আছে বা সংবিধান আছে, সেই সংবিধানের মধ্যে 12খানি শিডিউল আছে। তোমরা জানো নিশ্চয়ই যে শিডিউল মানে কি। শিডিউল মানে কিছুই না, আমাদের কনস্টিটিউশনের মধ্যে যে আর্টিকেলসগুলো আছে, কিছু আর্টিকেলে যদি কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়ার দরকার হয়, সেটা সংবিধানের শেষে শিডিউলের মাধ্যমে এনলিস্টেড করা আছে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। 12 শিডিউলের মধ্যে লেটস সে দ্য ফার্স্ট শিডিউল, 12খানা আছে, তো এরকম 3-4 করে 12টা। ফার্স্ট শিডিউলে উল্লেখ আছে হচ্ছে আমাদের ভারতবর্ষের টোটাল নাম্বার অফ স্টেট, অর্থাৎ রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ, তার লিস্ট করা রয়েছে। এইটা আর্টিকেল 1 এবং আর্টিকেল 4 এই দুটোর অ্যানেক্সচার। ওকে, তো এই তেমনি তোমরা যদি দেখো যে ফিফথ শিডিউল হচ্ছে উল্লেখ করে ট্রাইবাল এরিয়া, শিডিউল এরিয়াজের। সিক্সথ শিডিউল সেটা ট্রাইবাল এরিয়াজের উল্লেখ করে। এগুলো প্রতিটাই কোনো না কোনো আর্টিকেলের সংযোগে বানানো। যেমন শিডিউল এরিয়া যেটা তোমার ফিফথ শিডিউলে, সেটা হচ্ছে আর্টিকেল 244-এর এক্সটেনশন। ট্রাইবাল এরিয়াটা আর্টিকেল 244 এবং 275-এর এক্সটেনশন। ঠিক তেমনভাবে ওই প্রফেসর পি কে ত্রিপাঠী যেটা বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের 7th শিডিউলে যে লিস্টের কথা আছে, সেই লিস্টগুলোর মধ্যে 3 ধরনের লিস্ট হয়: ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। সহজ ভাষায়, ইউনিয়ন লিস্টের মধ্যে যে 97টি আইটেম আছে, সেগুলোতে এমন এমন আইটেমের কথা লেখা রয়েছে যেগুলোর উপরে আইন শুধুমাত্র ইউনিয়ন গভর্নমেন্ট বানাতে পারে। তেমনি স্টেট লিস্ট যেটা আছে শিডিউল 7-এ, তার মধ্যে 61টি আইটেম আছে। ওই 61টি আইটেমের যেগুলো উল্লেখ, সেগুলোর উপরে আইন শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট বানাতে পারে। ঠিক তেমনি একটা আছে কনকারেন্ট লিস্ট, তার মধ্যে মোটামুটি 52টি আইটেম আছে, সেগুলোতে ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনেই আইন বানাতে পারে। প্রফেসর ত্রিপাঠী বলছেন যে কনকারেন্ট লিস্টের যে 52টি আইটেম, তার মধ্যে যে 42 নম্বর আইটেমটা রয়েছে, সেখানে কিন্তু জমির অধিকারের কথা বলা রয়েছে। এবং শুধু তাই নয়, সেখানে জমি অ্যাকোয়ার করার কথা বলা আছে, কনফিসকেট করার কথা বলা নেই। একটু ভেবে দেখো, খুব ডিপ একটা যুক্তি। কনকারেন্ট লিস্টের 42 নম্বর আর্টিকেলে জমি সরকার অধিগ্রহণ করতে পারে কিনা সেটার বিষয় বলা আছে, এবং সেখানে বলা রয়েছে ইয়েস, গভর্নমেন্ট ক্যান অ্যাকোয়ার ল্যান্ড। তোমরা পড়ে দেখবে 42 নম্বর, পরিষ্কার লেখা রয়েছে গভর্নমেন্ট ক্যান অ্যাকোয়ার অর রিকুইজিশন দ্য ল্যান্ড। কনফিসকেট কথাটা বলা নেই। কনফিসকেশন মানে হচ্ছে বাজেয়াপ্তকরণ। এটা অনেক টাফ। ত্রিপাঠী বলেছেন যে কনফিসকেশনের দিকে গেলে চলবে না। এবং শুধু তাই নয়, ওনার মতে আর্টিকেল 300A, যে জায়গাটাতে কিনা আজকে রাইট টু প্রপার্টি রয়েছে, তার মধ্যেও কিন্তু কম্পেনসেশনের কথাটা ইমপ্লিসিট আছে। আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে। আগে ছিল আর্টিকেল 19 এবং 31। 31-এর আন্ডারে কম্পেনসেশন কথাটা লেখা ছিল। সরকার 1978 সালে আর্টিকেল 19কে সরিয়ে নিয়ে চলে আসে আর্টিকেল 300A-তে, এবং 31কে বরাবরের জন্য ডিলিট করে দেয়। অথচ প্রফেসর ত্রিপাঠী বলছেন যে আজকে 300A-এর মধ্যেও কিন্তু সেই কম্পেনসেশনের ব্যাপারটা কিন্তু ইমপ্লিসিট আছে। সরকার 31কে সরিয়ে দিয়েই ঝাড়া হাত পা হতে পারে না যে আজকে আর বোধহয় কম্পেনসেশন সঠিকভাবে দেওয়ার দরকার নেই, যেমন তেমন করে অধিগ্রহণ করলেই হলো না। বোঝা গেল? এবং শুধু তাই নয়, প্রফেসর ত্রিপাঠী বলেছিলেন যে সেই যে বেলা ব্যানার্জি কেস দিয়ে শুরু হয়েছিল 1953 সালে, যেখানে সুপ্রিম কোর্ট প্রথমবার বলে যে সঠিকভাবে কম্পেনসেশন দিতেই হবে। ওকে, প্রফেসর ত্রিপাঠীর মতে
আজকে 300A আর্টিকেলের মধ্যেও সেই একই বক্তব্য ইমপ্লিসিট আছে, অর্থাৎ সঠিক কম্পেনসেশন দিয়ে তবেই মাত্র জমির অধিগ্রহণ করা সম্ভব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সুপ্রিম কোর্ট কেএমসি কেস, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেস 2024 সালে ওই একই কথা বলেছে যে রাইট টু প্রপার্টি কিন্তু একটা শুধুমাত্র কনস্টিটিউশনাল রাইট নয়, ইট ইজ অলসো আ হিউম্যান রাইট, অর্থাৎ জমির অধিকার আজকে মানবাধিকারও বটে, তাকে যেমন তেমনভাবে কেড়ে নেওয়া সম্ভব নয়। ওকে, নাও লাস্ট আমরা কেএমসি কেসটা নিয়ে আলোচনা করব। কেএমসি কেসে হয়েছে যেটা, সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওখানে নারকেলডাঙ্গা বলে কলকাতার কাছে কোনো জায়গা আছে, সেখানে একটা বিশাল অ্যামাউন্টের জমি কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980-র মাধ্যমে সরকার অধিগ্রহণ করেছে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই কেসটাকে, সেই জমির অধিগ্রহণ পদ্ধতিকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে। এবং শুধু তাই নয়, সেক্ষেত্রে এই সুপ্রিম কোর্ট বলেছে যে আজকে যে আর্টিকেল 300A আছে, যেটা কিনা একটা ফান্ডামেন্টাল রাইট, তো এটা নয়, এটা একটা কনস্টিটিউশনাল রাইট বা একটা বলা যায় লিগ্যাল রাইট, যার মাধ্যমে আজকেও অধিগ্রহণ করা সম্ভব। কিন্তু this 300A has to be read along with 7 sub rights, অর্থাৎ জমির অধিগ্রহণ করতে গেলে এই 7টি বিষয়ে সরকারকে নজর রাখতে হবে। পড়ে দেখলেই বোঝা যাবে। যেমন রাইট টু নোটিস, যার জমি উচ্ছেদ করা হচ্ছে তাকে একটা রাইট টু নোটিস দিতে হবে, যেমন তেমনভাবে করলে হবে না গায়ের জোরে, সঠিক নোটিস তাকে দিতে হবে। রাইট টু বি হার্ড, যার জমি নিয়ে নেওয়া হচ্ছে তার যদি কোনো অসন্তোষ থাকে, কোনো বক্তব্য থাকে, সেটা সরকারকে শুনতে হবে। রিজনড ডিসিশন, জমির অধিগ্রহণটাকে রিজনেবল হতে হবে, আইনানুগ হতে হবে, রিজেন্ট হতে হবে, আরবিট্রারি হলে চলবে না। পাবলিক পারপাস, জমির অধিগ্রহণ হলে সেটা হ্যাজ টু বি ইন পাবলিক পারপাস। এইখানে একটা জিনিস বলে রাখবো যে সরকারি যে কোনো কাজই পাবলিক পারপাস বলেই হয়। সরকার মানে ডেমোক্রেটিক সিস্টেম যেটা, সেটা তো ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, কাজেই সরকারি যে কোনো কাজ পাবলিক পারপাস বলেই হয়। কিন্তু তবু এই পাবলিক পারপাসের মানে এর ছায়াতে এমন অনেক কাজ হয়ে থাকে যেটা কিন্তু পাবলিককে সমস্যাতেই ফেলে, ঠিক যেমন হচ্ছে জমির অধিকার। সরকার তো বলবেই যে পাবলিক পারপাসে হচ্ছে, রাস্তা তৈরি হবে, মেট্রো রেল সম্প্রসারণ হবে, রেলের ট্র্যাক বসবে, কিন্তু যে লক্ষাধিক মানুষ উচ্ছেদ হলো তারা কি খেলেন, তারা কোথায় গিয়ে বাঁচলেন, তাদের সন্তান সন্ততিদের কি হলো, সেটা কি সবসময় সরকার দেখে? হয়তো বা নয়। সেই জন্য সুপ্রিম কোর্ট বলেছেন সঠিক পাবলিক পারপাসে হতে হবে এবং ফেয়ার কম্পেনসেশন দিতে হবে যাকে উচ্ছেদ করা হচ্ছে তাকে। এফিশিয়েন্ট এবং কুইকার প্রসেস হতে হবে এবং রাইট টু কনক্লুশন দিতে হবে। অর্থাৎ আমরা একদম শেষে এসে যেটা দেখতে পেলাম যে সেই যে বেলা ব্যানার্জি কেস থেকে শুরু হয়েছিল, যেখান থেকে বারবারই সরকার বলেছে আমরা কম্পেনসেশন দেব না, আমরা অ্যামাউন্ট দেব, সুপ্রিম কোর্টকে বলেছে যে আপনারা এই ব্যাপারে কিছু বলতে পারবেন না, জুডিশিয়াল পারভিভের বাইরে কম্পেনসেশন অ্যামাউন্টটা। কিন্তু সুপ্রিম কোর্ট নিজেদের অবস্থানে অনড় ছিল। আজকে দেখা যাচ্ছে যে সেই যে সুপ্রিম কোর্ট যা দিয়ে বলা বক্তব্য শুরু করেছিল হিউম্যান রাইটসে মানুষের পাশে থাকার, সেইটাই কিন্তু কেএমসি কেসের মাধ্যমে যেন পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। এবং যদিও 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 দ্বারা সরকার ফান্ডামেন্টাল রাইট টু প্রপার্টিকে সরিয়ে দিয়েছে, কিন্তু এতে যে সাংবিধানিক লড়াই শুরু হয়েছিল তা কিন্তু আজকে যেন আরও সুদৃঢ় একটা ভিত্তি পেল। কারণ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেসে আজও সুপ্রিম কোর্ট সেই একই কথা বলছেন যে ফেয়ার কনক্লুশন, পাবলিক পারপাস, রাইট টু নোটিস, রাইট টু বি হার্ড। অর্থাৎ আজও সুপ্রিম কোর্ট জনসাধারণের পাশে তাদের অধিকার নিয়ে সমানভাবে লড়াই চালাচ্ছে। বোঝা গেল? আই থিঙ্ক ইউ অল হ্যাভ আন্ডারস্টুড দিস। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা এর পরের দিন আরও ভালো কোনো আর্টিকেল পেলে